নমস্কার। আজকে বিহার ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই একটা জিনিস পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে মহাগঠবন্ধনের যে পরাজয় তার জন্য সবাই মূলত দায়ী করছে কংগ্রেসকে এবং বিশেষ করে রাহুল গান্ধীকে। মানে বাংলায় যে প্রবাদ আছে যে যত দোষ নন্দ ঘোষ, মানে ব্যাপারটাকে এভাবে দেখা যেতে পারে যত দোষ রাহুল ঘোষ, মানে রাহুল গান্ধী। আমরা দেখবো যে বিহার ভোটের ফলাফল ঘোষণার পরে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি পার্টি অফিসে গিয়েছেন, সেখানেও তিনি কংগ্রেসের সমালোচনা করেছেন এবং তিনি একটা অ্যান্টিসিপেট করেছেন যে আগামী দিনে কংগ্রেস ফের ভেঙে যেতে পারে। খুব ইন্টারেস্টিং কিন্তু যে কংগ্রেস বিহারে অত্যন্ত খারাপ ফল করেছে, 19টা আসন ছিল সেখান থেকে 6টায় নেমে গেছে। তারপরেও প্রধানমন্ত্রী কিন্তু আক্রমণের মূল নিশানা করেছেন আরজেডিকে নয়, কংগ্রেসকে। তাহলে কংগ্রেস এখনো প্রাসঙ্গিকতা কংগ্রেসের না থাকলে কেন প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করবে? তার ফলে প্রাসঙ্গিকতা আছে কিন্তু ফলাফল নেই, এবং তার জন্য মেন যে নিশানা, পাঞ্চিং ব্যাগ, তিনি হচ্ছেন রাহুল গান্ধী। আজকে আমাদের এই আলোচনায় আমরা খুঁজে দেখব যে অ্যাকচুয়ালি কংগ্রেসের পারফরমেন্স কেন খারাপ, রাহুল গান্ধী কোথায় কোথায় ত্রুটি হয়েছে, এবং এই যে মহাগঠবন্ধন, যে মহাজোটের কথা বলা হচ্ছে, সেই জোটের খামতি কোথায় ছিল। একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যান আজকের ভোটের থেকে উঠে এসছে। এই যে ধরাশায়ী আরজেডি এবং কংগ্রেস মনে হচ্ছে যে ধুলোয় মিশে গেছে সংখ্যায়, আসন সংখ্যায়, কিন্তু যদি ভোট শেয়ার দেখি তাহলে দেখব যে আরজেডির ভোট 2020 সালের তুলনায় কতটা কমেছে, মাত্র 0.3%। মানে 1%ও নয়, 1%-এর 1/3, 0.30%। কংগ্রেসের ভোট কতটা কমেছে? কংগ্রেসের ভোট ছিল 9.48%, সেটা কমে হয়েছে কংগ্রেসের 8.75%। আরও একবার দেখে নি, হ্যাঁ ঠিক বলেছি, 8.75%। তার মানে কংগ্রেসের ভোটও কিন্তু 1% কমেনি, 0.75%-এর মতো কমেছে, 0.73%-এর মতো কংগ্রেসের ভোট কমেছে। তার ফলে মহাগঠবন্ধনের যে ভোট শেয়ার সেটা কিন্তু গতবারের থেকে কমেছে মাত্র 1%। এবার দেখি বিহারে বিজেপির কতটা ভোট বেড়েছে। বিজেপির ভোট বেড়েছে প্রিসাইসলি 0.75%। বিহারে বিজেপি আগের বার ভোট ছিল 19.46%, এবার এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 20.07%। তার মানে হচ্ছে 0.75ও নয়, মাফ করবেন, সেটা হচ্ছে 0.53%। মানে 8% ভোট বেড়েছে বিজেপির, 0.5% বিজেপির ভোট বেড়েছে। তাহলে এনডিএ ভোটটা কি করে বাড়লো? ভোট বেড়েছে নীতিশ কুমারের। নীতিশ কুমার গতবার পেয়েছিলেন 15%, অ্যারাউন্ড 15.39%। এবার সেই নীতিশ কুমারের পার্টি পেয়েছে 19.29%, অর্থাৎ প্রায় 4%-এর মতন, 3.9%-এর মতো গ্রোথ আছে নীতিশ কুমারের পার্টি। ফলে নীতিশ কুমারের পার্টির 4%-এর মতো গ্রোথ, 0.5% গ্রোথ হচ্ছে বিজেপির। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত হইচই করে আজকে একটা সভা করলেন, কিন্তু নেপথ্য চিত্রটা হচ্ছে বিজেপির ভোট কিন্তু মাত্র 0.5% বেড়েছে, আর 4% প্রায় বেড়েছে জেডিইউ নীতিশ কুমারের। গত ভোটে এলজেপি বিজেপির সঙ্গে ছিল না, তাদের 5% ভোট জুড়ে গেছে এনডিএর সঙ্গে, এবং এই সমস্তটা মিলে একটা ফারাক তৈরি করেছে। অর্থাৎ মহাগঠবন্ধনের জোট ভোট 1%-এর মতো কমেছে, আর এনডিএর যে ভোট সেটা বেড়ে গেছে প্রায় ধরা যেতে পারে 9-10%-এর মতো, 9%-এর মতো, এবং সেই কারণে এতটা বড় ফারাক তৈরি হয়েছে, এবং নীতিশ কুমারের একা প্রায় 4% ভোট বেড়েছে। কেন ভোট বেড়েছে সেটা নিয়ে আজকে সারা দিন ধরে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে যে বিহার ভোটের ঠিক আগে নীতিশ কুমার 10,000 টাকা করে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন, এবং এই ভোটে মহিলাদের ভোটদানের হার 12% বেড়ে গেছে। তো মনে করা হচ্ছে যে মহিলাদের একটা বড় অংশ জেডিইউকে ভোট দিয়েছে এবং নীতিশ কুমারের পক্ষে ভোট দিয়েছে, এবং তার ফলে যে জেডিইউর ভোটটা বেড়ে গেছে এবং সার্বিকভাবে এনডিএ তার সুফল পেয়েছে। এখন রাহুল গান্ধী কোথায় ফল্ট?
রাহুল গান্ধীর পলিটিক্সে একটা বড় সমস্যা বারবার করে সবাই তোলেন প্রশ্ন, সেটা হচ্ছে রাহুল গান্ধী পলিটিক্সে ইনকনসিস্টেন্ট, ধারাবাহিকতার অভাব। আজ আছে কালকে তিনি নেই, বিদেশে চলে গেছেন, কোথায় সাবাটিকালে গেছেন, তারপরে 24/7 যে পলিটিক্স সে তাকে দেখা যাচ্ছে না। এটা একটা বড় অভিযোগ তার বিরুদ্ধে। কিন্তু বুঝতে হবে যে বিহারে কংগ্রেসের সংগঠনটাই নেই, দুর্বল। এখন রাহুল গান্ধী এসে তো কংগ্রেসের সংগঠনটা ওখানে হাতে করে তৈরি করবেন না, ওখানে তো তৈরি করতে হবে বিহারের নেতাদের। আজকে যদি পশ্চিমবঙ্গে যে কংগ্রেস, রাহুল গান্ধী যদি পশ্চিমবঙ্গে 1 মাস ক্যাম্প করে বসে থাকেন, তাহলে কি সংগঠনটা তৈরি হয়ে যাবে? কংগ্রেসটা তো কংগ্রেসের লোকাল নেতাদের তৈরি করতে হবে সংগঠনটা। সেটা তো রাহুল গান্ধী এসে একটা মানে টনিক্যাল ডোজের মতো খাইয়ে দিতে পারবেন না। তার ফলে রাহুল গান্ধীর একটা ফল্ট আছে, ইনকনসিস্টেন্সি। কিন্তু কংগ্রেসের যে অর্গানাইজেশনটা নেই, সেটা একটা কংগ্রেসের বড় দুর্বলতার জায়গা। এবং রাহুলের যেটা ফল্ট লাইন, বা রাহুল তো এখন অর্গানাইজেশনের দায়িত্ব থেকে সরে এসেছেন, মল্লিকার্জুন খাড়গে সভাপতি, ফল্ট লাইনটা হচ্ছে রাজ্যে রাজ্যে কংগ্রেসের সংগঠনটাকে তাগড়া করার বা সেটাকে ভেতরে সময় দেওয়ার কোনো চেষ্টা খুব একটা দেখা যাচ্ছে না, বা চেষ্টা হলেও তার কোনো ফল দেখা যাচ্ছে না। একটা ছবি এখানে আমি একটা পরিস্থিতির কথা আমি আপনাদের এখানে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য বলতে চাই। যতদিন না কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসছে, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, ততদিন পশ্চিমবঙ্গে বিজেপির কি অবস্থা ছিল? সেই সময় বিজেপির কোনো নেতা দিল্লি থেকে এসে যদি পশ্চিমবঙ্গে বসে থাকতেন, তাতেই বা বিজেপির কী লাভ হতো? বিজেপির অর্গানাইজেশন বলে কতটা শক্তিশালী ছিল বিজেপির অর্গানাইজেশন? কাল যদি কেন্দ্রে বিজেপি ক্ষমতায় না থাকে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনের অবস্থা কি হবে? এবং তখন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসে বসে থেকেই বা সংগঠনে কি করতে পারবেন? সংগঠনটা তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এদেরই তৈরি করতে হবে। এবং 2021 সালে যে বিধানসভা ভোট, যে ভোটে নরেন্দ্র মোদী এসেছিলেন যে আপকি বার 200 পার, সেই ভোটে বিজেপি যখন 77টি সিট পায় এবং বিজেপির রাজ্য নেতারা গিয়ে যখন কেন্দ্রের কাছে বলে ন্যাশনাল লিডারশিপকে যে তৃণমূল বুথে এই করেছে, তৃণমূল বুথে এই করেছে, তো অমিত শাহ বলেছিলেন যে বাবা, ওখানে তো সেন্ট্রাল ফোর্স তোমাদের জন্য ভোটটা করিয়ে দেবে না, তোমাদের বুথে লোক কোথায়? তোমাদের তো কান্নাকাটি করলে হবে না, বুথে লোক বাড়াতে হবে, অর্গানাইজেশন স্ট্রেনথেন করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে 100% বুথে যে খুব শক্তিশালী বলা যাবে না। তার মানে কেন্দ্রে বিজেপি ক্ষমতা থেকেও পশ্চিমবঙ্গের সব বুথে কিন্তু বিজেপি শক্তিশালী নয়। সব বুথে যে বিজেপি বিএলএ 2 দিতে পারছে এরকমও নয়। লোকাল ওই বুথ থেকে একজন বিএলএ কে অ্যাপয়েন্ট করতে পারছেন এরকমও নয়। তারপরে ব্যাপারটা যে দাঁড়িয়েছে যে রাজ্য স্তরের সংগঠন, রাজ্য স্তরে যদি সংগঠন তৈরি না হয়, তাহলে কংগ্রেসের সে রাহুল গান্ধী আসুন বা সোনিয়া গান্ধী আসুন বা প্রিয়াঙ্কা গান্ধী আসুন, কোনো গান্ধী এসে কিছু করতে পারবেন না, বা কংগ্রেসের লিডারশিপে বড় চেঞ্জ করে এসে করেও কিছু হবে না। স্টেট যতক্ষণ না স্ট্রং হবে, অতীতে ঠিক এভাবেই বিজেপি স্ট্রং হয়েছে। আজকে বিজেপির নরেন্দ্র মোদীর নেতৃত্বে গুজরাটে বিজেপি যেভাবে মজবুত হয়েছে, সংগঠনটাকে মজবুত করেছে, বা বসুন্ধরা রাজে যেভাবে করেছেন, বা রমন সিং বা শিবরাজ সিং চৌহান তাদের লিডারশিপে যেভাবে হয়েছে, এবং আরএসএস এর ভূমিকা সেখানে যেরকম ছিল, সেই রকম একটা কন্টিনিউয়াস এফোর্ট কংগ্রেসের অর্গানাইজেশনালি নেই। যেই জায়গাটাতেই কংগ্রেস ল্যাক করছে, ফলে শুধুমাত্র রাহুল গান্ধীকে পাঞ্চিং ব্যাক করে যে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তো ফলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, কংগ্রেসের ত্রুটি আছে, রাহুল গান্ধীরও ত্রুটি আছে ইনকনসিস্টেন্সি, কিন্তু শুধু তার ত্রুটি নয়, ত্রুটি জোটেরও আছে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি, অন্যান্য স্টেটের ক্ষেত্রে দেখেছি যে এই যে জোট ডানপন্থী রাজনীতিতে, কখনো আরজেডি কংগ্রেস, কখনো বা অন্য কোনো জোট, তাদের সারা বছর ধরে জোট থাকে না, সারা বছর ধরে যৌথ কর্মসূচি নেই। বিজেপি এবং জেডিইউ তারা সরকারে রয়েছে এবং দুটো পার্টিরই সারা বছর কর্মসূচি থাকছে। বিহারে কংগ্রেসের মতো সারা বছর চলে, আরজেডির মতো সারা বছর চলে, এবং ছোটোখাটো যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের জোট হয়েছে তারা সারা বছর তাদের মতো করে চলে। তাদের সমষ্টিগত যে এফোর্টটা আমরা বিধানসভা ভোটের আগে যখন দেখলাম যে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব দুজনে মিলে যে ভোটার অধিকার যাত্রা করলেন, সেই যে যৌথ কর্মসূচি বা যৌথভাবে লেগে থাকা এবং মানুষের মধ্যে প্রতিনিয়ত যে জোটের বার্তা পৌঁছানো, সেইটার একটা বড় ঘাটতি
রয়েছে। দুই, তারপরে যখন ভোটটা আসে তখন দেখা যায় যে আসন নিয়ে টানাটানি, এবং এবার ভোটেও হয়েছে। এবং কংগ্রেসের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে কংগ্রেসের যতটা না স্ট্রেংথ তার থেকে বেশি আসন নিয়ে টানাটানি। গতবার কংগ্রেস 70টা আসনে লড়ে 19টা সিটে জিতেছিল, এবার 60টা 61টা সিটে কংগ্রেস লড়েছে। কংগ্রেসের অতটা স্ট্রেংথই নেই। তার ফলে অনেকগুলো ব্যর্থতার জায়গা রয়েছে, এবং তারপরে জোটের মধ্যে যে ইন্টারনাল যে টানাপোড়েন সেটাও রয়েছে। এমন নয় যে জোটের মধ্যে বিজেপি এনডিএ জোটের মধ্যে টানাপোড়েন ছিল না, ছিল, কিন্তু তারা রিকভার করে নিয়েছে। কিন্তু এখানে একটা শেষ মুহূর্ত পর্যন্ত টানাপোড়েন আমরা দেখতে পেয়েছি, এবং সেটা নিয়ে কংগ্রেসের নেতাদের মধ্যে অনেকে হতাশা দেখতে পেয়েছি। বিহারের মতো স্টেট, সেই স্টেটে একজন কেরালার নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে যার অত শার্প পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট নেই। অশোক গেহলোটের মতন একজন নেতা বা আরও পোড়খাওয়া কাউকে যদি কংগ্রেস পাঠায়নি। তার ফলে সামগ্রিকভাবে একটা ব্যবস্থাপনার একটা ঘাটতি কিন্তু দেখা গেছে। কিন্তু যেভাবে এই যে ভোটের আগে নীতিশ কুমার 10,000 টাকা করে সরাসরি ব্যাংকে দিয়ে দিয়েছেন, এই অভিঘাত সামলানো, এই ন্যারেটিভটা সামলানোর মতন কংগ্রেস বা মহাগঠবন্ধন কোনো কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে পারেনি। তার ফলে তাদের যে ভোট, মেইন যে ভোট যতটুকুনি ছিল, সেই ভোটটা কিন্তু প্রায় ইনট্যাক্ট রয়ে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বিহারে সবচেয়ে বেশি ভোট পার্সেন্ট বা সবচেয়ে বেশি ভোট পেয়েছে আরজেডি। আরজেডি ভোটের পার্সেন্ট হচ্ছে 22.9%, যদি আমি ভুল না করি, 22.97। তার মানে হচ্ছে, আবার বলছি যে এখন প্রতি মুহূর্তে যেহেতু ফলাফল ক্রমশ চেঞ্জ করছে, আগের বার আরজেডি ভোট ছিল 23.11, এবার এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 22.97। তার মানে 0.14%, 0.14% ভোট কমেছে আরজেডির। আর কংগ্রেসের ভোটটা কমেছে ওই বললাম 0.7%ও নয়, তার থেকে 0.75%ও নয়, তার থেকে একটু কম। তার মানে দুজনের মিলিয়ে 1% ভোটও কমেনি। ভোটটা তারা বাড়াতে পারেনি, বাড়াতে পেরেছে নীতিশ কুমার। সেটা শুধু ওই একটা সিঙ্গেল অভিঘাতে, সেটা হচ্ছে মহিলাদের ক্ষমতায়নের জন্য এককালীন 10,000 টাকা। ফলে আজকে বিহার ভোটের পরে যে ন্যারেটিভটা, যে এনডিএ 200 পার, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির পার্টি অফিসে এসে যে কথাটা বললেন, যে অ্যাজ ইফ যে বিজেপির যে ভোট পার্সেন্টেজ সেটা যে হিউজ গ্রোথ, সেই হিউজ গ্রোথ কিন্তু নেই। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি বিজেপির ভোট কতটুকুনি বেড়েছে। বিজেপির ভোট ছিল 19.46%, সেখান থেকে বিজেপির ভোট বেড়ে হয়েছে 20.08%। তার মানে প্রায় 0.5% বিজেপির ভোট বেড়েছে। তো এই পরিসংখ্যানটা দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বিহার ভোটের কি হয়েছে। আর যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে আজকে আলোচনায় কংগ্রেস এবং রাহুল গান্ধীর বিষয়টি বলবো, তার কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে গোটা সর্বভারতীয় রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গেও অনেকে বলছেন যে কংগ্রেস দায়ী। কংগ্রেস অবশ্যই দায়ী, কংগ্রেস বিহারে ভোট বাড়াতে পারেনি, কংগ্রেস অর্গানাইজেশন স্ট্রেনথেন করতে পারেনি। কিন্তু সেটা কংগ্রেসের অর্গানাইজেশনালি ব্যর্থতা, সেটা শুধুমাত্র রাহুল গান্ধীকে দায়িত্ব দিলে হবে না, সেটা দায় নিতে হবে মল্লিকার্জুন খাড়গেকে, সেটা দায় নিতে হবে কংগ্রেসের বাকি নেতাদের, মনীষ তিওয়ারি, আনন্দ শর্মা, কত নেতা কংগ্রেসের, তাদের দায়িত্ব নিতে হবে। কেন গিয়ে আজকে মনীষ তিওয়ারি গিয়ে বিহারে বসে থাকবেন না, বা কেন গিয়ে আজকে ওখানে গিয়ে বসে থাকবেন না, বেণুগোপাল গিয়ে বসে থাকবেন না, কেন শুধু রাহুল গান্ধীকে গিয়ে বসে থাকতে হবে? এরকম কি হয়েছে যে স্টেটে বিজেপির অর্গানাইজেশনাল দুর্বল, সেখানে গিয়ে অমিত শাহ গিয়ে বসে আছেন বা নরেন্দ্র মোদী গিয়েই বসে আছেন? তাই ব্যাপারটা খুব সহজ নয়। কিন্তু আর শুধুমাত্র রাহুল গান্ধীকে পাঞ্চিং ব্যাক করাটাও সলিউশন নয়। সলিউশন হচ্ছে যে কংগ্রেসকে নিজে থেকে লড়াই করে তুলে আনা। এবং আর একটা, এই ব্যাপারটা বোঝানোর জন্য পশ্চিমবঙ্গে আরও একটা উদাহরণ দেওয়া যায়, যে পশ্চিমবঙ্গে আজকে বামেদের যে জমানা,
বাম দুর্গের পতন ঘটানো, সেটা কিন্তু পূর্বতন কংগ্রেসের পক্ষে সম্ভব হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে যে লড়াই পশ্চিমবঙ্গে করেছেন, যে পরিশ্রম পশ্চিমবঙ্গে করেছেন, যেভাবে তিল তিল করে কংগ্রেস তার অর্গানাইজেশনটা তৈরি করতে পেরেছেন, তার ফলেই কিন্তু তিনি আজকে বামেদের পরাস্ত করতে পেরেছেন। অবভিয়াসলি উইথ দ্য হেল্প অফ কংগ্রেস। সেই সময় কংগ্রেস তখন একটা বড় অনুঘটকের ভূমিকা পালন করেছিল, কিন্তু মাটি কামড়ে থেকে যে লড়াই, সেই লড়াইটা যতক্ষণ না কেউ করতে পারছে ততক্ষণ রেজাল্ট আসবে কি করে? যে লড়াইটা কর্ণাটকে কংগ্রেস করতে পেরেছে, যে লড়াইটা তেলেঙ্গানায় কংগ্রেস করতে পেরেছে, সেই লড়াই যদি আজকে বিহারে কংগ্রেসের নেতারা না করতে পারেন, তাহলে রাহুল গান্ধী ওখানে গিয়ে কি করবেন? পশ্চিমবঙ্গে যদি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা অর্গানাইজেশন তৈরি করতে না পারেন, তাহলে নরেন্দ্র মোদী বা 50খানা সভা করে পশ্চিমবঙ্গে কি তৈরি করতে পারবেন? ব্যাপারটা এইরকমই। আমার মনে হয় এই কংগ্রেস এবং বিহার ভোটের সামগ্রিক যে অঙ্ক, সেটা নিয়ে আমি মোটামুটিভাবে হয়তো একটা ধারণা দিতে পারলাম। যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।